প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা সামনাসামনি ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। তোমরাও ক্যাম্পাসে ফিরে আসবে, সেই কামনা ব্যক্ত করেই চলো আজকে ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমার পরিচিতিটা একটু দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সকলকে আজকে ক্লাসে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র, যেটার কোড হচ্ছে 121, সেটির উপরে ক্লাস নিয়ে থাকি এবং তোমাদের কোর্স শিক্ষক হিসেবে আমি আছি। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়টি শুরু করেছিলাম এবং অনুমানের যে প্রারম্ভিক যে বেসিক যে কনসেপ্ট গুলো আছে, অনুমান সম্পর্কিত যে ধারণা আছে বা অনুমানের প্রকারভেদ, সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করার আগে প্রিভিয়াস ক্লাস সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। আর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার কিন্তু 15তম ক্লাস। তাহলে পূর্ব পাঠটা কি ছিল? প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন টু ইনফারেন্স বা তোমাদের হচ্ছে যে অনুমানের যে প্রারম্ভিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো আমরা দেখে নিই অনুমানটি কি। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তার মানে কি, কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে কিন্তু অনুমান বলছে, তাই না শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা, বাস্তব জীবনে কিন্তু আমরা এরকম অনেক ধরনের অনুমান করে থাকি, তাই না? চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন দূরে সবুজ বনের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখে আমরা অনুমান করি যে সেখানে কোনো বাড়িতে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোঁয়া আমাদের জানা বিষয়, কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। জানা ও দেখা বিষয়ের উপর নির্ভর করে আমরা অজানা ও দেখা আগুনের বিষয়টি অনুমান করি। তার মানে ধোঁয়া সম্পর্কে আমাদের অভিজ্ঞতা জ্ঞান ছিল বলে কিন্তু আমরা ধোঁয়া দেখি বুঝতে পারছি সেখানে হচ্ছে, কারণ আগুন আর ধোঁয়া আমরা সবসময় দেখেছি। তো আমরা একটা জিনিসকে দেখে একটা জিনিসের অনুমান করতে পেরেছি এবং আমরা বাস্তব ক্ষেত্রে প্রতিনিয়ত এরকম অনুমান করে কিন্তু জ্ঞান লাভের চেষ্টা করি। তবে শিক্ষার্থীরা, অনুমান সব ক্ষেত্রেই যে হচ্ছে মানে সঠিক হবে সেটা কিন্তু নয়। সেজন্য আমাদের অনেক যুক্তি পদ্ধতির যে কৌশলগুলো আছে, রুলস গুলো আছে, সেটাকে আমাদের জানতে হয়। অনুমানে যদি আমরা সংজ্ঞাটি দেখি, এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করার পদ্ধতিকে অনুমান বলে, তাই না? তাহলে সকল মানুষ হয় মরণশীল, এখানে আমরা দেখতে পাচ্ছি কি উদাহরণ হিসেবে রফিক হয় একজন মানুষ, অতএব রফিক হয় মরণশীল। তাহলে এই যে প্রথম দুটি বাক্য আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, এই দুটি বাক্যকে আমরা বলছি প্রদত্ত বাক্য, আর এটি হচ্ছে একটি নতুন যুক্তি বাক্য যাকে আমরা বলছি হচ্ছে সিদ্ধান্ত, তাই না? এবং এই দুটি বাক্যকে আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এই দুটি বাক্যকে আমরা কি বলি, সেটা হচ্ছে যার কাছ থেকে হচ্ছে তোমার সিদ্ধান্তটি অনুমতি হয় সেই দুটোকে বা এক বা একাধিক যদি থেকে থাকে সেটাকে আমরা বলি আশ্রয় বাক্য, এবং যেটা হচ্ছে নতুন যুক্তি বাক্য স্থাপিত হয় সেটাকে আমরা বলি সিদ্ধান্ত। ঠিক আছে? তাহলে এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করার পদ্ধতিকে বলা হচ্ছে অনুমান। তাহলে আসলে আমরা দেখি অনুমানের বৈশিষ্ট্যগুলো কি ছিল। অনুমান সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। এটি একটি মানসিক প্রক্রিয়া বলে সত্য মিথ্যা যাচাই করার জন্য ভাষায় প্রকাশ করার দরকার পড়ে, তাই না? এটা তো একটি অনুমান, তো মানসিক প্রক্রিয়াই, কিন্তু যখন আমরা সত্য মিথ্যা যাচাই করি তখন তুমি জানোই আমরা যেটাকে ভাষায় প্রকাশ করি, ভাষায় প্রকাশ ছাড়া কি কোনো কিছু সম্ভব? সম্ভব না। এটা আমাদের মানসিক প্রক্রিয়া থেকে যখন ভাষায় প্রকাশ করি তখন সেটা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে হয়। আর ভাষায় প্রকাশিত হলে সেটি হয়ে যায় কিন্তু যুক্তি। যুক্তি আবার গঠিত হয় এক বা একাধিক জানা সত্যের উপর ভিত্তি করে। আর এই জানা সত্য হলো
আশ্রয় বাক্য, যা অনুমান প্রক্রিয়ায় প্রাথমিক অনিবার্য অংশ, তাই না? যেটা আমরা অনুমান করলাম, এই অনিবার্য অংশ নতুন সিদ্ধান্ত উপনীত হতে আমাদেরকে সাহায্য করে থাকে। এজন্য বলা হয় অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য কি পেলাম, যে অনুমানে সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয়ের উপর নির্ভরশীল থাকে, তাই না? 2 নম্বর হচ্ছে অনুমান সর্বদা একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করে। অনুমানে এই নতুন যুক্তিবাক্যকে বলা হয় সিদ্ধান্ত। আশ্রয় বাক্যের মধ্যে এই নতুন বাক্য বা সিদ্ধান্তের মৌলিক দিক নিতে থাকে। সিদ্ধান্তের মাধ্যমেই নতুন বাক্যটি আত্মপ্রকাশ করে, অর্থাৎ আশ্রয় বাক্যে যেটি অপ্রকাশিত থাকে সিদ্ধান্তে সেটা পরিপূর্ণতা পায়। এজন্য বলা হয় অনুমান হলো জানা থেকে অজানা সত্যে গমনের বা উত্তরণের একটি প্রক্রিয়া। যেমন আমরা কি দেখেছি, সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ। তাহলে আমরা হচ্ছে এটি প্রদত্ত বাক্য থেকে কিন্তু একটা সিদ্ধান্ত পেলাম কি, রফিক হয় মরণশীল। যেহেতু সে মানুষ, তাই না, মানুষ যেহেতু মরণশীল, রফিক একজন মানুষ, তাহলে সে হচ্ছে মরণশীল। তাহলে আমরা একটা নতুন যুক্তি বাক্য এখানে পেয়ে যাই। তার মানে কি হচ্ছে, আমরা জানা থেকে অজানা সত্যে গমন করতে পারি, একটা উত্তর করতে পারি, এভাবে আমরা কিন্তু জ্ঞান লাভ করি, তাই না? আচ্ছা, 3 নম্বর হচ্ছে অনুমান সর্বদা আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্কে প্রকাশক। যে কোনো আশ্রয় বাক্য স্থাপন করলেই তা থেকে যে সিদ্ধান্ত নিশ্চিত হবে এমন কিন্তু কোনো কথা নেই। অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে হচ্ছে একটি অনিবার্য সম্পর্ক থাকতে হবে। আশ্রয় বাক্যটিকে এমন ভাবে স্থাপন করতে হবে যাতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক স্থাপিত হয় বা গঠিত হয়। এজন্য বলা হয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক না থাকলে অনুমান প্রক্রিয়া মিথ্যা হয় এবং সেক্ষেত্রে সত্য অর্জন, যেটা আমরা অর্জন করতে যাচ্ছি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা, এই সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম। যদি আমরা বলি সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, অতএব জাসমিন হয় সুন্দর, তাহলে এখানে কিন্তু আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কিন্তু কোনো অনিবার্য সম্পর্ক নেই। তাহলে কি আমাদের এই অনুমানটি কি সঠিক হবে? তা কিন্তু হবে না। কিন্তু আমরা যদি বলি সকল শিশু হয় সুন্দর, জাসমিন হয় শিশু, অতএব জাসমিন হয় সুন্দর, তাহলে কিন্তু এখানে হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক আছে। তার মানে কি, আমরা আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্তটি অনুমিত হবে সেটার মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকতে হবে। শিক্ষার্থীরা, অনুমানকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, মনে আছে? অনুমানকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে কি অবরোহ অনুমান, একটি হচ্ছে আরোহ অনুমান। আচ্ছা, আরোহ অনুমানটা কি ছিল? যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত সব ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়, তাকে আরোহ অনুমান বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয়, তাই না? এবং সিদ্ধান্ত সবকিছু কি হচ্ছে আশ্রয় বাক্য থেকে, অর্থাৎ এই যে আশ্রয় বাক্যগুলো রয়েছে সেটা থেকে কিন্তু ব্যাপক হচ্ছে, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো, রেজা হয় মরণশীল, মধু হয় মরণশীল, জোসেফ হয় মরণশীল, হেনরি হয় মরণশীল। এগুলো কি একটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত। আর এটি কি হচ্ছে, অতএব সব মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত। এই অনুমানটি একটি আরোহ অনুমান, কারণ এখানে বিশেষ বিশেষ কয়টি দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে সার্বিক সিদ্ধান্তটি টানা হয়েছে। এই সিদ্ধান্ত সব মানুষ হয় মরণশীল এর ব্যাপকতা প্রত্যেকটি আশ্রয় বাক্য থেকে কিন্তু অধিক। তাহলে কি হচ্ছে, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত সব ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়ে থাকে, তাকে হচ্ছে আরোহ অনুমান বলে। আচ্ছা, বিভিন্ন যুক্তিবিদ প্রদত্ত যে সংজ্ঞা সেটি আমরা একটু দেখে নিই। যুক্তিবিদ বেনের মতে ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে একটি সার্বিক যুক্তিবাক্য পৌঁছানোকেই বলা হচ্ছে কি আরোহ, তাই না? যুক্তিবিদ ফাউলারের মতে আরোহ হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান, যা আমরা প্রিভিয়াস এক্সাম্পলেই দেখতে পেলাম। যুক্তিবিদ মিলের মতে
আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রে সত্য হবে, তাই না? বিশেষ ক্ষেত্রে আমরা সত্য বললাম জানি কিভাবে, যে রেজা হয় মননশীল, করিম হয় মননশীল, রহিম হয়। আমরা বিশেষ ক্ষেত্রে আমরা যে সত্য বিষয় জানি তা সব ক্ষেত্রে সত্য হবে সেটা আমরা মনে করি, তাই না? যুক্তিবিদ কার্ভেট রিডের মতে আরোহ বলতে আমরা বুঝি এমন একটি অনুমান যেখানে প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস স্থাপন করে পর্যবেক্ষণের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে আমরা পদার্পণ করি। অর্থাৎ এখানে দেখো একটি নতুন, প্রিভিয়াস ক্লাসে যদি একটু আলোচনা করেছিলাম, এখানে কিন্তু নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস। অর্থাৎ আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আশ্রয় বাক্যগুলোকে সংগ্রহ করে থাকি, তাহলে প্রকৃতির নিয়মাবর্তিতায় আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন কথা হচ্ছে যে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতিটা কি বা একানুবর্তিতা নীতিটা কি? সেটা হচ্ছে প্রকৃতি সবসময় একটি শৃঙ্খলে কাজ করে দেয় এবং প্রকৃতি একটা ছন্দের মাধ্যমে কিন্তু কাজ করে। অর্থাৎ প্রকৃতি যদি অবস্থা সব ক্ষেত্রে একই রকম থাকে, তাহলে এখন যা কাজ করতে ভবিষ্যতে যদি সকল অবস্থা সেম থাকে, তাহলে ভবিষ্যতে সেই একই কাজগুলোই করে যাবে। মানে কি, যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলতে পারি যে আগুন এখন দহন করছে, দহন ক্রিয়া করছে, তাহলে ভবিষ্যতে যদি সকল অবস্থা একই থাকে তাহলে কিন্তু আগুন দহন ক্রিয়াই করে যাবে। পানি হচ্ছে তৃষ্ণা নিবারণ করছে, ভবিষ্যতে কিন্তু পানি তৃষ্ণা নিবারণ করে। অর্থাৎ প্রকৃতি কিন্তু তার সবসময় একটা নিয়ম শৃঙ্খলায় বাধা থাকে, সে কিন্তু কখনোই তার ছন্দ পতন তার ঘটে না। এটাকেই বলা হচ্ছে। তাহলে আমরা কিন্তু এই যে মরণশীলতাটা দেখছি, তার মানে কি আমরা তো মরণশীলতা, সবার মরণশীলতা দেখা আমাদের পক্ষে কি সম্ভব? আমাদের পক্ষে কিন্তু সেই অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয়। কিন্তু প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস করে আমরা কিন্তু, এবং কার্যক্রম, এটা তোমরা একটু পরে দেখবে, কার্যক্রম নিয়ম এবং প্রকৃতির নিয়মাবর্তিতা বিশ্বাস করে দুটার মাধ্যমে কিন্তু আমরা একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্যে পদার্পণ করি। এবং তোমরা সেটা জানো যে সংশ্লেষ যুক্তিবাক্য হচ্ছে যেখানে হচ্ছে আমরা একটি নতুন তথ্য পেয়ে থাকি, বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে কোনো নতুন তথ্য দিয়ে থাকে, তার মানে আমরা হচ্ছে আরোহের ক্ষেত্রে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য কিন্তু পেয়ে থাকি সিদ্ধান্তে, তাই না? আইএম কপির মতে, একজন যুক্তিবিদ, আরোহ যুক্তিতে আশ্রয়বচনের সত্যতা সিদ্ধান্তের সত্যতার ভিত্তি হিসেবে কাজ করে না। তাই বৈধ বা অবৈধ শব্দ দুটি অবরোহ যুক্তির ক্ষেত্রে যে অর্থে প্রযোজ্য, আরোহ যুক্তির ক্ষেত্রে সে অর্থে প্রযোজ্য নয়। আরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয়বচন সিদ্ধান্তের সত্য হওয়ার পক্ষে সমর্থন প্রদান করলেও আশ্রয়বচন থেকে প্রাপ্ত সিদ্ধান্ত সম্ভাবনার মাত্রা নির্দেশ করে মাত্র। সেক্ষেত্রে আরোহ যুক্তি সিদ্ধান্ত কেবল সত্য হতে পারে বা সত্য হওয়ার সম্ভাবনা প্রকাশ করতে পারে। তাই বলা হয় আরোহ যুক্তি হলো সম্ভাবনার মাত্রা নিরূপণের নিয়মাবলী। আসলে আমরা আরোহ যুক্তির কিছু বৈশিষ্ট্য দেখে নিই। প্রিভিয়াস ক্লাসেও কিছু দেখেছিলাম, আমরা এখন আবার একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। এটা কি দেখেছো যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে আমরা একটি সার্বিক সিদ্ধান্তে আসি। 2 হচ্ছে আকারগত বস্তুগত উভয় সত্যতাই এরূপ যুক্তির লক্ষ্য। তার মানে এখানে শুধু নিয়ম অনুযায়ী যে নিয়ম ফলো করে হচ্ছে সিদ্ধান্তটি আনা হচ্ছে, সেটি নিয়মটা ফলো করেও আসছে, তার মানে আকারগত ভাবে সেটা সত্য হচ্ছে। আর বস্তুগত সত্যতা হচ্ছে বাস্তবের সাথে মিল রেখে সেটা কিন্তু সেই সত্যতাও সেটা পূরণ করছে। তার মানে আকারগত এবং বস্তুগত সত্যতা উভয় সত্যতার লক্ষ্য হচ্ছে আরোহ যুক্তির বৈশিষ্ট্য। ঠিক আছে। 3 নম্বর দেখো, আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা জগৎ থেকে সংগ্রহ করা হয় এবং সেগুলো অবশ্যই সত্য হতে হয়। এরূপ যুক্তির সিদ্ধান্তের ভিত্তি আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে না, বরং তা নিহিত থাকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর, এবং এর সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, তাই না? তাহলে কি হচ্ছে, এই যুক্তির সিদ্ধান্তের ভিত্তি কিন্তু আশ্রয় বাক্যের উপর নিহিত থাকে না, কারণ তা নিহিত থাকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর। বাস্তব ঘটনা যদি সত্য আমরা আনতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা আসে, কিন্তু সেটা অনিবার্যভাবে নিশ্চিত হয় না। 4 নম্বর দেখো, আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। অর্থাৎ হচ্ছে একটি লাভ দিতে হয়, তাই না? কারণ আমরা হচ্ছে সকল মানুষের, যদি মননশীলতার কথাটাই বলি, সেই ধরনটা যদি দিই, তাহলে সকল মানুষের মননশীলতা দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই না? বা সকল পাখির যে 2 পা আছে সেটা দেখাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা প্রকৃতি দেখে নিচ্ছি বা কার্যক্রম নিয়ম অনুযায়ী আমরা যদি দেখে নিই, সেই সব প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি দেখি যে
কয়েকটা বিশেষ ঘটনা দেখে তারপর আমরা কিন্তু একটা লাভ দিই, তাই না? একটা জাম্প করে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে চলে আসি। তার মানে কি, কয়েকজনের মননশীলতা দেখে আমি একটা জাম্প দিয়ে চলে আসলাম যে হ্যাঁ, সকল মানুষ হচ্ছে মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটা একটি লাভ দেওয়া হচ্ছে, জানতে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে, এরূপ যুক্তি গঠনের ক্ষেত্রে দুটি ভিত্তির প্রয়োজন হয়। আরোহ অনুমানে কিন্তু দুটি ভিত্তি রয়েছে, একটি হচ্ছে আকারগত ভিত্তি, একটি হচ্ছে বস্তুগত ভিত্তি। ভিত্তি মানে কি, যেটার উপর আমরা দাঁড় মানে কোনো কিছু দাঁড় করিয়ে রাখা হয়, ভিত্তি যেটা ছাড়া কোনো কিছু অচল, তাই না? কোনো একটা বিষয়ের মানে ভিত্তি বলতে বোঝাচ্ছে যেটা হচ্ছে বেজ, তাই না? মানে আরোহ অনুমান কিন্তু তার দুইটি ভিত্তি রয়েছে, এবং সেই ভিত্তিগুলো কি, একটা হচ্ছে আকারগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির মধ্যে আমরা কি পাচ্ছি, প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি এবং হচ্ছে কার্যকরণ নিয়ম। প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি আমি একটু আগেই বলেছি যে প্রকৃতি একটি শৃঙ্খলে বাঁধা, এবং সে তার প্রত্যেক অবস্থায় কিন্তু সমরূপ আচরণ করে। যদি প্রত্যেকটা অবস্থা সেম থাকে তাহলে সে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সমরূপ আচরণ করবে। আর কার্যকরণ নিয়ম হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটি কারণ আছে, তাই না? কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। তোমরা যে পড়াশোনা করছো, কোনো অবশ্যই একটা উদ্দেশ্য আছে না? তার মানে কি, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এটাই হচ্ছে তোমাদের কার্যকরণ নিয়ম, এবং এই দুটি নিয়মও কিন্তু তার হচ্ছে আকারগত ভিত্তি। আরোহ অনুমানের ক্ষেত্রে, তাই না? আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে আকারগত ভিত্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শিক্ষার্থীরা, যে প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি এবং কার্যক্রম নিয়মের সাহায্যে কিন্তু আরোহের আকারগত প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এবং যেহেতু বিশেষ থেকে সার্বিক গমনের ক্ষেত্রে বস্তুগত উপাদান বা বাস্তব উপাদানের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সেটি কাজ করছে কি, বস্তুগত ভিত্তি, এবং সেটার মধ্যে কি হচ্ছে, নিরীক্ষণ এবং হচ্ছে পরীক্ষণ। নিরীক্ষণ কোনটাকে বলা হচ্ছে? নিরীক্ষণ বলা হচ্ছে যখন কোনো একটি উদ্দেশ্য নিয়ে আমরা কোনো কিছু প্রত্যক্ষণ করি, সেটাকে বলা হচ্ছে নিরীক্ষণ। যেমন তুমি রাস্তায় হাঁটছো, তোমার কোনো একটা ঘটনা ঘটলো, তখন তুমি সেই ঘটনার কারণ উদ্ঘাটন করতে যাচ্ছ বা কোনো একটা বিষয় দেখতে চাচ্ছ, সেটার জন্য তুমি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু সেখানে যে একটা পর্যবেক্ষণ করছো, সেটাকে বলা হচ্ছে নিরীক্ষণ। এবং পরীক্ষণ কোনটা, যেটা হচ্ছে আমরা কৃত্রিম পরিবেশে কোনো একটা এক্সপেরিমেন্ট করি, সেটাকে কিন্তু বলা হচ্ছে পরীক্ষণ, এবং সেটা আমাদের কি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু নিরীক্ষণটা কিন্তু সেটা হলো বাস্তব পরিবেশে হয়, সেটা কিন্তু আমাদের মধ্যে থাকে। আমরা প্রিভিয়াস ক্লাসে সরি, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে তোমাদের এটার উপর একটাই অধ্যায় রয়েছে, তো সেখানে আমরা কিন্তু এগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা কি পাচ্ছি, আরোহের দুটি ভিত্তি রয়েছে, একটি হচ্ছে আকারগত ভিত্তি, একটি হচ্ছে বস্তুগত ভিত্তি। এবং সেটা কিন্তু আকারগত দিকটি দিচ্ছে হচ্ছে প্রকৃতি নিয়মাবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়ম, হচ্ছে বস্তুগত বা বাস্তব দিকটি দেখছে হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। এখন আমরা দেখি অবরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বা ডিডাকটিভ ইনফারেন্স বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বেশিরভাগ পক্ষে কি হচ্ছে, আশ্রয় বাক্যের সমান ব্যাপক হতে পারে মাত্র, কখনো অধিক ব্যাপক হতে পারে না। যেমন, সব মানুষ হয় মরণশীল, রেজা হয় মানুষ, অতএব রেজা হয় মরণশীল। এই অনুমানটি একটি হচ্ছে অবরোহ অনুমান, কারণ এতে দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত টানা হয়েছে, তাই না? এবং এই সিদ্ধান্ত রেজা হয় মরণশীল কোনো আশ্রয় বাক্য থেকে কিন্তু অধিক ব্যাপক নয়, তাই না? ব্যাপকতার দিক থেকে কি, এটা হচ্ছে যে প্রথম যে আমরা দেখতেছি, এটি ব্যাপকতার দিক থেকে প্রধান আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, তাই না? এবং অপ্রধান আশ্রয় বাক্যের সমব্যাপক। এটাকে আমরা প্রধান আশ্রয় বাক্য বলছি, এবং এটা অপ্রধান যদি বলি, তো সেক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যের হচ্ছে কম ব্যাপক হচ্ছে, এবং এই সেকেন্ড যেটা হচ্ছে আশ্রয় বাক্য, সেটা কিন্তু সমব্যাপক হচ্ছে। কিন্তু কোনোভাবেই কিন্তু সেটি দুটি আশ্রয় বাক্যের সিদ্ধান্ত, কিন্তু সেটি কোনোভাবেই কিন্তু বেশি ব্যাপক নয়। তাকেই আমরা কিন্তু বলছি অবরোহ অনুমান। অর্থাৎ যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না, তাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমানের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপকতর হতে পারে না, তবে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমান ব্যাপক হতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্তটি 2 নম্বর, এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়।
অবরোহ অনুমানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে একটি মানে অনিবার্য সম্পর্ক থাকে, কিন্তু আরোহের ক্ষেত্রে সেটা কিন্তু অনিবার্য সম্পর্ক থাকে না। ৩ নম্বর হচ্ছে অবরোহের আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হলেও সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হবে। অন্যদিকে আশ্রয়বাক্য আকারগতভাবে সত্য হলেও সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হবে। তবে প্রধান লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা অর্জন করা। এটি হচ্ছে অবরোহ অনুমানের অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম প্রধান বৈশিষ্ট্য বলতে পারো। ৫ নম্বর হচ্ছে অনুমানের অন্য সব সাধারণ নিয়ম অবরোহ অনুমানের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা অনুমানের বিশেষ এক প্রকার ভাগ হচ্ছে অবরোহ অনুমান, তাই এক্ষেত্রে অনুমানের সাধারণ নিয়মাবলী প্রযোজ্য হবে। ৬ নম্বর হচ্ছে অবরোহ অনুমানকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান, একটি হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। আসো আমরা এবার আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটি সম্পর্কে জেনে নিই। সেটি হচ্ছে আরোহ ও অবরোহ যুক্তির মধ্যে যে বা অনুমানের মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো যেহেতু আমরা হচ্ছে আরোহ এবং অবরোহ সম্পর্কে জেনেই গেলাম, তাহলে সেক্ষেত্রে পার্থক্যটি করতে আমাদের অনেক সুবিধা হবে। প্রথমত যদি আমরা ধরি যে যুক্তির আশ্রয় বাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয় এবং প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের সাহায্যে বস্তু জগতের সাথে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে বলা হচ্ছে আরোহ যুক্তি। তার মানে কি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা এটা নিচ্ছি এবং প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি এবং কার্যকর নিয়মের সাহায্যে বস্তু জগতের সাথে সঙ্গতিপূর্ণভাবে সিদ্ধান্ত স্থাপন করছি। যেমন সব মানুষ হয় প্রাণী এবং মরণশীল, সব ঘোড়া হয় প্রাণী এবং মরণশীল, সব ছাগল হয় প্রাণী এবং মরণশীল, সুতরাং সব প্রাণী হয় সম্ভবত মরণশীল। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম এটা হলো সম্ভাবনা মাত্রা নির্দেশ করে। তার মানে কি উপযুক্ত উদাহরণটিতে উপরে যে উদাহরণটিতে আমরা কিন্তু বিশেষ বিশেষ মৃত্যুর ঘটনাকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করে প্রাণ ও মৃত্যুর মধ্যে একটি কার্যকর সম্পর্ক আবিষ্কার করে এবং প্রকৃতির নিয়মাবলীতে আস্থা এনে সিদ্ধান্ত স্থাপন করেছি, তাই না? তার মানে আমাদের যে ভিত্তিগুলো ছিল মনে আছে তোমাদের, একটু আগে আমি দেখেছি, সেই ভিত্তিটা কিন্তু আমরা ভিত্তির মাধ্যমে কিন্তু আমরা এর আকারগত দিকটি পেলাম, তাই না? তাহলে এখানে কি হচ্ছে যে বিশেষ বিশেষ মৃত্যুর ঘটনাকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করে প্রাণ ও মৃত্যুর মধ্যে একটি কার্যকর সম্পর্ক আবিষ্কার করে এবং প্রকৃতির নিয়মাবলীতে আস্থা নিয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অপরদিকে যদি দেখি যে যুক্তির আশ্রয় বাক্যগুলো স্বীকার করে নিয়ে যুক্তির নিয়ম কানুন যথার্থভাবে অনুসরণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবরোহ যুক্তি বলে। অর্থাৎ অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা নিয়ম কানুনটা কি এখানে হচ্ছে জোর দেওয়া হচ্ছে নিয়ম কানুন অনুযায়ী যদি হচ্ছে তোমার আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি আসলে নিয়ম অনুযায়ী অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিশ্চিত হয়ে থাকে। তাহলে কি হচ্ছে সব প্রাণী হয় মরণশীল, সব বাঘ হয় প্রাণী, সুতরাং সব বাঘ হয় মরণশীল। দ্বিতীয়ত আরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় অধিকতর ব্যাপক হয়, সেটা তো আমরা একটু আগে দেখেছি। কিন্তু অবরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাই না? একটু আগে আমরা দেখেছিলাম উদাহরণটি, এখন আর উদাহরণটি দিচ্ছি না। তৃতীয়ত দেখো অনেক ইম্পর্টেন্ট এটি যে আকারগত বস্তুগত উভয় সত্যতাই আরোহ যুক্তির লক্ষ্য, কিন্তু অবরোহ যুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে শুধু আকারগত সত্যতা অর্জন। কারণ কি অবরোহ যুক্তির ক্ষেত্রে শুধুমাত্র আমরা হচ্ছে নিয়মটাকে ফলো করি, নিয়মটা ফলো করে যদি আমাদের সিদ্ধান্ত আশ্রয়বাক্য সত্য বলে ধরে নিই আমরা কিন্তু সিদ্ধান্তটিকে নিশ্চিত করি এবং তাদের মধ্যে হচ্ছে অনিবার্য সম্পর্ক থাকে। তার মানে শুধুমাত্র আকারগত সত্যতা অর্জন করা অবরোহ যুক্তির ক্ষেত্রে প্রধান লক্ষ্য, এবং কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে কি সেটা হচ্ছে আকারগত বস্তুগত উভয় সত্যতাই কিন্তু আরোহ যুক্তির প্রধান লক্ষ্য। শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে আকারগত বস্তুগত উভয় সত্যতাই আরোহ যুক্তির লক্ষ্য এবং অবরোহ যুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে শুধু আকারগত সত্যতা অর্জন করা। তাহলে এখানে আমরা একটি উদাহরণ দেখি। যদি আমরা বলি একটা উদাহরণ লিখি আমরা এখানে,
শিক্ষার্থীরা উদাহরণটি লিখতে একটু প্রবলেম হচ্ছে, যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমরা যদি বলি যে সকল মানুষ হয় ভীতু, ঠিক আছে, সকল মানুষ হয় ভীতু, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় ভীতু। তাহলে কি হচ্ছে, সকল মানুষ হয় ভীতু, এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য। এবং তারপর কি বলছি, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় ভীতু। তাই দেখো, তাহলে সকল দার্শনিক হয়, সকল মানুষ হয় ভীতু, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় ভীতু। এটা কিন্তু আকারগতভাবে সত্য, তাই না? কিন্তু বস্তুগতভাবে কি সত্য হয়েছে সকল দার্শনিক কি ভীতু? তা কিন্তু না, কিন্তু সেটা কিন্তু সত্য, বৈধ। কারণ কি, অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু এটি বৈধ হয়েছে। কারণ কি, সেটি হচ্ছে মানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে কিন্তু নিশ্চিত হয়েছে। এবং অবরোহ অনুমানের যেটা আমি যদি বলি যে আদর্শ আকারে একটি প্রক্রিয়া হচ্ছে সহানুমান। আমি এখন সহানুমানটা বলবো না, কারণ বললে তোমাদের হচ্ছে এটা একটু প্যাচ লেগে যাবে। তো পরবর্তীতে সেটা তোমরা যখন ক্লাসটি পাবে তখন বুঝবে। তাহলে এই যে নিয়ম মতো যে সেটা নিশ্চিত হচ্ছে, তার মানে কি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত। তার মানে এখানে শুধু আকারগত সত্যতাটা কিন্তু দেখা হচ্ছে, বস্তুগত সত্যতা এখানে কিন্তু দেখা হচ্ছে না। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, 6 নম্বরে দেখি আমরা, আরোহ যুক্তির ক্ষেত্রে অবরোহ যুক্তির মতো বৈধতা অবৈধতা শব্দগুলো প্রয়োগ করা হয় না বা যাচাই করা হয় না। আরোহ যুক্তি হলো সম্ভাবনা মাত্রা নিরূপণের নিয়মাবলী। এরূপ যুক্তির সিদ্ধান্ত মূলত সম্ভাব্য হয়। এই সম্ভাব্যতা কখনো বেশি হতে পারে, আবার কখনো কম হতে পারে। কিন্তু অবরোহ যুক্তি হয় বৈধ হবে, না হয় অবৈধ হবে। এক্ষেত্রে বৈধতার কোনো মাত্রা কিন্তু নেই। কিন্তু তোমার হচ্ছে আরোহের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভাবনা একটা মাত্রা নির্দেশ করা হয়, কিন্তু এখানে কিন্তু কোনো মানে মাত্রা নেই। অবরোহের ক্ষেত্রে বৈধ এবং অবৈধ সেটা করা হয়। সপ্তমত, আরোহ যুক্তির ক্ষেত্রে সাধারণত একাধিক আশ্রয় বাক্য থাকে, কিন্তু অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। অর্থাৎ আরোহ যুক্তি হচ্ছে একাধিক, আর অবরোহের ক্ষেত্রে হচ্ছে এক বা একাধিক। মানে একটি আশ্রয় বাক্য থেকে কিন্তু সিদ্ধান্ত আসতে পারে অবরোহের ক্ষেত্রে, কিন্তু আরোহের ক্ষেত্রে কি হচ্ছে, সাধারণত একাধিক আশ্রয় বাক্য থাকে। অষ্টমত, অবরোহ অনুমান একটি নিম্নগামী পদ্ধতি, আর আরোহ হচ্ছে ঊর্ধ্বগামী পদ্ধতি, তাই না? কারণ অবরোহ কিন্তু করা কি হচ্ছে, সেটি হচ্ছে তোমার সার্বিক থেকে বিশেষে আসতেছে, তাই না? সকল মানুষ হয় মননশীল, বেজা হয় একজন মানুষ, অতএব বেজা হয় মননশীল। তার মানে হচ্ছে সার্বিক থেকে বিশেষে আসছে। আর আরোহ কি হচ্ছে, আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিক যাচ্ছে। বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে কিন্তু আমরা আশ্রয় বাক্য থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসছি, তাই না? তাহলে এটা হচ্ছে আরোহ হচ্ছে ঊর্ধ্বগামী একটি পদ্ধতি। গতানুগতিক যুক্তিবিদ্যায় অনেক সময় আশ্রয়বচন ও সিদ্ধান্তের সার্বিকতার ভিত্তিতে আরোহ অবরোহ যুক্তির মধ্যে পার্থক্য করা হয়ে থাকে। আরোহ যুক্তির ক্ষেত্রে সাধারণত বিশেষ আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত অনুগমন ঘটে, কিন্তু অবরোহ যুক্তির ক্ষেত্রে সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয়। একটু আগে আমরা দেখলাম, তাই না, যেটা ঊর্ধ্বগামী এবং নিম্নগামী। তাহলে কি হচ্ছে, আরোহের যুক্তির ক্ষেত্রে সাধারণত বিশেষ আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত হয়, আর অবরোহের ক্ষেত্রে হচ্ছে সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষে যাচ্ছে। উদাহরণ দিই আমরা দুটি। আরোহ যুক্তির ক্ষেত্রে হচ্ছে, সক্রেটিস হয় একজন মানুষ এবং মরণশীল, প্লেটো হয় একজন মানুষ এবং মরণশীল, এরিস্টটল হয় একজন মানুষ এবং মরণশীল, সুতরাং সকল মানুষ হয় সম্ভবত মরণশীল। আর অবরোহ যুক্তির ক্ষেত্রে কি দেখছি, সকল মানুষ হয় মরণশীল, প্লেটো হয় একজন মানুষ, সুতরাং প্লেটো হয় মরণশীল। তার মানে আমরা হচ্ছে এখানে সার্বিক থেকে বিশেষে আসলাম, এখানে কি করছি, আরোহের ক্ষেত্রে কি হচ্ছে, বিশেষ থেকে সার্বিকে গেলাম, আর এখানে হচ্ছে সার্বিক থেকে বিশেষে গেলাম, তাই না? তাহলে আশ্রয়বচন ও সিদ্ধান্তের সার্বিকতার ভিত্তিতে আরোহ অনুগমনকে আমরা হচ্ছে পার্থক্য করতে পারি। তাহলে আমরা এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যতক্ষণ আরোহ এবং অবরোহের মধ্যে যে পার্থক্য করলাম সেটা আমরা এক নজরে একটু দেখে নিই। তাহলে অবরোহ অনুমান কি, বেশি ব্যাপক থেকে কম ব্যাপক ধারণায় গমন করে। আরোহের ক্ষেত্রে কি হচ্ছে, কম ব্যাপক ধারণা থেকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে বেশি ব্যাপক ধারণায় গমন করে, তাই না? তার মানে বিশেষ থেকে
সার্বিকে যাচ্ছে। সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে অবরোহের ক্ষেত্রে, আর আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বদা সার্বিক বাক্য হয়ে থাকে। অবরোহণের ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়। আরোহণের ক্ষেত্রে আশ্রয় বাক্যের সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় না। অবরোহ অনুমানের ক্ষেত্রে কি হচ্ছে, আশ্রয় বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়, আর আরোহের ক্ষেত্রে আশ্রয় বাক্যগুলো আমাদের অভিজ্ঞতা থেকে সংগ্রহিত। অবরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত সত্যতা বা রূপগত সত্যতাই হচ্ছে মূলক, অর্থাৎ নিয়ম কানুন যদি মেনটেন করে বা সেই রুলসটা ফলো করে যদি সিদ্ধান্তটা আসে, সেটাই হচ্ছে তার আকারগত সত্যতা। সেটা বস্তুগতভাবে বাস্তব অভিজ্ঞতার সাথে সত্য হোক মিথ্যা সেটা কিন্তু সেটা দেখছে না। তার মানে রূপগত সত্যতা, আকারগত সত্যতাটি হচ্ছে তার প্রধান লক্ষ্য। আর আরোহণ হচ্ছে সে হচ্ছে আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা উভয়ভাবে যথেষ্ট। অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যের সংখ্যা একটি অথবা একাধিক হতে পারে, আর আরোহণ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য দুইয়ের অধিক হতে হয়। অবরোহ অনুমানের ক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্ত বৈধ বা অবৈধ হয়, আর আরোহের ক্ষেত্রে কি হচ্ছে সিদ্ধান্ত সম্ভাব্য বলে মনে করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব জীবনে কিন্তু অনুমানের গুরুত্ব অপরিসীম, তাই না? অনুমান ছাড়া কিন্তু আসলে আমরা আমাদের জ্ঞান লাভের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। তাহলে আমরা কি বলতে পারি যে বাস্তব জীবনে হচ্ছে অনুমানের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। অনুমান জীবনে জ্ঞান লাভের হচ্ছে অন্যতম একটি মাধ্যম। দার্শনিক ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এর ব্যবহার হয়ে আসছে। তবে জ্ঞানার্জনের মাধ্যম হিসেবে অনুমানের গুরুত্ব ভূমিকা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। এটা নিয়ে সমালোচনা রয়েছে, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বহু বিতর্ক রয়েছে। ভারতীয় দর্শনে, যেহেতু তোমরা জানো শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা হচ্ছে কি দর্শনের যে দর্শনের একটি শাখা, তাই না? তাহলে ভারতীয় দর্শনে চারবাক সম্প্রদায় নামে একটি সম্প্রদায় রয়েছে, তারা অনুমানকে জ্ঞানের মাধ্যম হিসেবে কিন্তু স্বীকার করে না। তারা বিভিন্ন যুক্তির মাধ্যমে জ্ঞান লাভের যে এর ভূমিকাকে কিন্তু অস্বীকার করতে চায়। সমকালীন পাশ্চাত্য দর্শনে যৌক্তিক প্রত্যক্ষবাদ বিভিন্ন প্রয়োগ, মানে অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে বিভিন্ন যে মতবাদ বা মতাদর্শ রয়েছে দর্শনের, তারা কিন্তু যুক্তিবাদী বা দার্শনিক যারা রয়েছে তারা অনুমানের বিরুদ্ধে কিন্তু অনেক আপত্তি উপস্থাপন করেছেন। অনুমানের বিরুদ্ধে এই ধরনের আপত্তি অবশ্যই এর গ্রহণযোগ্যতা বা মূল্যকে একেবারে কিন্তু নাকচ করতে পারে না। বড়জোর এটি প্রমাণ করতে পারে যে অনুমান জ্ঞান লাভের সুনিশ্চিত মাধ্যম বলা চলে না। এক্ষেত্রে বলা যায় বুদ্ধি, সজ্ঞা, প্রাধিকার, অভিজ্ঞতা বা প্রত্যক্ষের মতো জ্ঞান লাভের যে অন্যান্য মাধ্যমগুলো রয়েছে সেগুলো কম বেশি সবগুলোর মধ্যে কিন্তু অভিযোগ উত্থাপিত হতে পারে, তাই না? অতীত ও ভবিষ্যতের অনেক ভাবনা কিন্তু অনুমান নির্ভর। অনেক সুশৃঙ্খল গবেষণার পূর্ববর্তী ধাপ হিসেবে অনুমান একটি কার্যকর প্রথা। সর্বোপরি আমাদের দৈনন্দিন জীবনে অনুমানের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা ধোঁয়া দেখে আগুনের কথা অনুমান করি, মেঘ দেখে বৃষ্টির ধারণা অনুমান করে মনে আনি, তাই না? সকালবেলা ঘাসের উপর বিন্দু বিন্দু পানি দেখে রাতের বেলা শিশির পাতার কথা কিন্তু ভাবি। কারো মুখমণ্ডল মলিন দেখে কিন্তু তার মনের কষ্টের কথা আমরা চিন্তা করি। এই সবই কিন্তু হচ্ছে অনুমান। তাই কি বলতে পারি যে আমাদের জীবনে এর দ্বারা বহুভাবে কিন্তু আমরা প্রভাবিত এবং পরিচালিত, এমনকি উপকৃত, তাই না? তাহলে অবশ্যই হচ্ছে অনুমানের গুরুত্ব হচ্ছে খুবই প্রয়োজন। শিক্ষার্থীরা, আজকের আমার এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পেলাম আজকের ক্লাস থেকে? আমরা কিন্তু অনুমান সম্পর্কে ধারণা লাভ করলাম। অনুমানের যে প্রিভিয়াস ক্লাসে আমরা অনুমানের প্রকারভেদ পড়েছি, সে অনুমানের প্রকারভেদ সম্পর্কেও ধারণা লাভ করলাম। অর্থাৎ আমরা কিন্তু জানতে পারলাম কি যে আমরা হচ্ছে একটি জানা সত্য থেকে অজানা সত্যে যখন গমন করি সেটাকে আমরা কিন্তু অনুমান বলছি, তাই না? তাহলে আমরা জানা সত্য থেকে অজানা সত্য যখন পাই তখন আমরা একটা নতুন ধারণা পাই, নতুন একটি তথ্য পেয়ে থাকি অনুমান প্রক্রিয়ার মাধ্যমে। এবং অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, কিন্তু যখন সেটাকে আমরা ভাষায় প্রকাশ করছি তখন সেটি হচ্ছে যুক্তি হয়ে যাচ্ছে। এবং যুক্তির ক্ষেত্রে যুক্তি নিয়ে কিন্তু আসলে যুক্তিবিদ্যা আলোচনা করে। তারপরে আমরা কি দেখতে পেলাম যে আমরা অনুমানের প্রকারভেদ দেখতে পেলাম যে অনুমানকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটি হচ্ছে অবরোহ অনুমান, একটি হচ্ছে আরোহ অনুমান। এবং অবরোহ এবং আরোহ অনুমানের আমরা সংজ্ঞা পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, এবং এদের মধ্যে যে বিভিন্ন পার্থক্যগুলো রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, তোমরা আশা করি একটু হলেও উপকৃত হবে। তাহলে অনুমান নিয়ে কিন্তু আমি তোমাদের দুটো ক্লাস নিয়ে নিলাম, পরবর্তীতে একটি ক্লাস হবে তোমাদের অনুমান নিয়ে, এবং তখন সেখানে তোমরা কিন্তু তোমাদের যে অন্য কোর্স টিচার রয়েছেন জনাব জিনান বিনতে জামান ম্যাডাম, উনি কিন্তু
অবরোহ এবং আরোহের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে কিন্তু তিনি আলোচনা করবেন এবং তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক সেই সবগুলো বিষয় কিন্তু তিনি আলোকপাত করবেন। এবং শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেই বলে আসছি যে তোমরা কিন্তু চ্যাপ্টারটি যখন আমরা ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো নেওয়ার পরে তোমরা সেই যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি তোমরা একদম পড়বে, পুরোটাই পড়ে নিবে এবং যেখানে হচ্ছে ইম্পর্টেন্ট মানে বিষয় মনে হচ্ছে যে এখান থেকে বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো তোমরা দাগিয়ে রাখবে এবং সেভাবে পড়াশোনা করবে। এবং তোমাদের কিন্তু বইয়ের পিছনে এবং বোর্ডের যে তোমাদের রয়েছে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা সলভ করবে এবং বইয়ের পিছনে বিভিন্ন হচ্ছে তোমাদের কি বলে বাড়ির কাজ রয়েছে সেগুলো তোমরা ফলো করবে। তাহলে কিন্তু তোমরা সেই ব্যাপারগুলোতে অনেক বেশি জানতে পারবে, বুঝতে পারবে। এবং শুধুমাত্র যে যুক্তিবিদ্যা সেটা কিন্তু নয়, তোমরা হচ্ছে অন্যান্য যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাস এবং শিক্ষার্থীরা তোমরা একটা রুটিন করে ফেলবে, রুটিন করে তোমরা পড়াশোনা করবে। এবং রুটিন শুধু রুটিন করলে কিন্তু হবে না যে এই সপ্তাহ পড়লাম পরের সপ্তাহ হচ্ছে আর পড়বো না, তা কিন্তু নয়। কি করবে তোমরা এক সপ্তাহে রুটিন করলে এবং প্রত্যেক দিনের পড়া কিন্তু পরের দিন যে তুমি রুটিন করলে সেই রুটিনটা পড়ার আগে এই প্রিভিয়াস যে তোমরা আগের দিন যে পড়লে সেই পড়াগুলো একটু হলেও রিভাইজ করবে, তাহলে না তোমাদের প্রত্যেক দিনের পড়াটা তোমাদের মনে থাকবে। তোমরা অনেকেই তোমরা যারা আমার ফোন দাও বা জানতে চাও ম্যাডাম আমরা কিভাবে পড়াশোনা করবো, তোমরা কিন্তু এভাবেই পড়াশোনাটা চালিয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।